আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা অনেকদিন পরে আমি সকলের শিক্ষার্থীরা যারা আছে, যেহেতু রমজান মাস স্কুল ছুটিতে চলে গেছে, তা আমরা চাচ্ছি যেন সবাই প্রতিদিন অন্তপক্ষে একটু গণিত নিয়ে চর্চা করি বাসায়। তাই সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে আমি আজ থেকে নিয়মিতভাবে লাইভ ক্লাস নেওয়ার চিন্তা করছি। যদি শিক্ষার্থীরা আমার সাথে থাকে তো আমি আশা করি এটা কন্টিনিউ করব। তো আমি একটু দেখে নেই, যেহেতু আমি নিজেই ক্যামেরা সেট আপ করে দাঁড়িয়ে আছি ক্যামেরার সামনে, তো ঠিকমতো সব শোনা যাচ্ছে কিনা, শব্দ আমাকে দেখা যাচ্ছে কিনা। আমার শিক্ষার্থীরা যদি কেউ আমাকে দেখে থাকো, একটু কমেন্টস করে জানাও প্লিজ। আমি দেখে নেই কে আছে আমার সাথে। প্রিয় শিক্ষার্থীরা, দেশ বিদেশ থেকে যে যেখানে, আমি দেখে নেই কে আছে আমার সাথে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমাকে দেখা যাচ্ছে। এবং শিক্ষার্থীরা, দেশ বিদেশ থেকে যে যেখানে, আমি দেখে নেই কে আছে আমার সাথে। আমার সাথে আফজাল যুক্ত হয়েছে, নবম শ্রেণীর। থ্যাংক ইউ আফজাল। তুমি পবিত্র মায়ের রমজানে তারাবি নামাজ শেষে আমরা দীর্ঘক্ষণ নামাজ পড়েও যারা ধৈর্য সহকারে এই লাইভে যুক্ত হবে, তারা অবশ্যই খুব ধৈর্যশীল বলে আমি বুঝবো। যাই হোক, আর স্ক্রিনটা দেখা যায় কিনা একটু বলবে সবাই। আমি স্ক্রিনে একটু পরবর্তী যাই। স্ক্রিনে কিন্তু আমরা কতগুলো পিছনে সংখ্যা লিখেছি, দেখা যায় কিনা একটু দেখো সবাই। আমি আমার নিজের টাইমলাইন থেকে একটু শেয়ার করে নেই। নাম্বার ভল্ট, আমার শব্দ পরিষ্কার বোঝা যায় কিনা একটু বলবে প্লিজ। আমি অনেককে দেখতে পাচ্ছি অলরেডি যুক্ত হয়েছে আমার সাথে। এর ভিতরে আফজালের নাম আমি আগেই বলেছি। তারপরে এখানে আমার আরো শিক্ষার্থীরা আছে যারা যুক্ত হচ্ছে অলরেডি। আমি সবাইকে অভিনন্দন জানাই যারা যুক্ত হচ্ছে। থ্যাংক ইউ। আশা করি সবাই আমাকে সাথে যুক্ত হবে অল্প সময়ের মধ্যেই। সবকিছু দেখা যাচ্ছে না? আর যারা যারা যুক্ত হবে, আমি সবাই আমাকে ক্লাস যে যে ক্লাসে তোমরা পড়ো এবং তোমাদের পাঠের শাখা এগুলো লিখবে। আমার সাথে অনেক শিক্ষার্থী যুক্ত আছে দেখছি ইতিপূর্বে। থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছ। তা আমি শুরু করব। আমি সবাই যদি আমার সাথে যুক্ত হয়, আমি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার মূল পাঠে আজকে চলে যাব। আমি একটু সময় নিচ্ছি যেন সবাই যুক্ত হয়, কারণ যেহেতু রমজান মাস চলছে, তো রমজান মাস শুরু হচ্ছে, তো তারাবি নামাজ পড়েছে অনেকেই একটু ক্লান্ত এখানে। তারপর আমি আশা করি খুব দ্রুত সবাই যুক্ত হয়ে যাবে যারা ক্লাস করবে আমাদের। আচ্ছা, আমার একটু দেখি আমার পিছনে দেখো অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে, অনেকগুলো সংখ্যা। তো এই সংখ্যাগুলো সম্পর্কে আমাদের কার কি ধারণা আছে? অর্থাৎ এই সংখ্যাগুলোর
দেখো বিভিন্ন ধরনের সংখ্যা কিন্তু এখানে আছে আমাদের। আমি বেশ কিছু সংখ্যা লিখেছি এখানে। এই সংখ্যাগুলো নিয়েই, অর্থাৎ আসলে গণিত আমাদের বাস্তব জীবনে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোবাইলটা একটু রেখে নিই আমি, ধন্যবাদ। আমার সাথে আফফান যুক্ত আছে, ইসামতি শাখার স্টুডেন্ট। এরপরে আরো অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে, আমি সবাইকে নাম মেনশন করব। আফফান যুক্ত হয়েছে, জান্নাতুল ফেরদৌস স্বপ্না যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হ্যাঁ, আফফান আমার বুয়েট স্টুডেন্ট বলছে। তারপরে আমার সানমুন্নাহার জলি যুক্ত হয়েছে, আমাদের এক্স স্টুডেন্ট। ইব্রাহিম খলিল, তারপরে তানভীর হোসাইন শিফান আছে, তারপরে আবু তাহের। যারা আছে আমি আশা করি সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে, কারণ দীর্ঘক্ষণ তোমরা ব্যস্ত ছিল, তারাবি নামাজ ছিল, আমিও একটু সেরে নিচ্ছি। আর আমি আসলে বলে নেই যে আমি মোটামুটি ক্যামেরা সেটআপটা আমি নিজেই করেছি, তো তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয় এই জন্য একটু দেখে নিচ্ছি। আশা করি 2-1 দিন পরে আমি এই বিষয়টা ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। আলিফ চৌধুরী অত্যন্ত এক আদর্শ ছাত্র আমাদের, এবার পরীক্ষার্থী এসএসসি ব্যাচ, ও যুক্ত হয়েছে, ধন্যবাদ আলিফকে। তারপরে জুনায়েদ মাসুদ জিতু, তারপরে জীবন মিম। এরপরে আমি দেখতে পাচ্ছি কারিমুল ইসলাম নয়ন, ওয়ালাইকুম আসসালাম। অনেক আগের ব্যাচের ছাত্র আমাদের। আমি আগে বলেছি যে আমার দেশ বিদেশে অসংখ্য স্টুডেন্ট আছে, যে যে বিভিন্ন জায়গায় আছে। তোমরা অবশ্যই আমাকে যারা দেখতে পাচ্ছ সবাইকে আমি আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান আমাদের জন্য বরকত নিয়ে আসুক, আমাদের উপর আল্লাহ রহম করুক, আমরা সেই কামনা করব। এবং আমরা এই মাসটাকে সবাই অর্থাৎ উপভোগ করব আমাদের ভালো আমল দিয়ে ইনশাল্লাহ। তো আমার সাথে আরো যুক্ত আছে যারা, আমি বলতেছি লাবনী আহমেদ, এমডি আয়ান যুক্ত হয়েছে, তামজিদ আহমেদ তাসিন আমাদের এক্স স্টুডেন্ট, জুনায়েদ মাসুদ জিতু। অনেক আমি যখন করোনার সময় ক্লাস নিতাম অনলাইনে, তোমরা জানো, তখন এই জুনায়েদ মাসুদ জিতু কিন্তু প্রতিটা ক্লাস দেখতো, আমার এখনো মনে আছে তোমার কথা। তারপরে আমরা দেখতে পাচ্ছি জাকওয়ান ইবনে জাবের যুক্ত হয়েছে, বর্ষা আক্তার যুক্ত হয়েছে, রোকসানা আক্তার লাকি যুক্ত হয়েছে, আমার অনেক আগের স্টুডেন্ট, ভালো আছে আশা করি তুমি। এরপরে মিম আক্তার যুক্ত হয়েছে। আমি আরো দেখবো কিছুক্ষণ পরে। আমি একটু তাহলে ইতে চলে যাই, অর্থাৎ ক্লাসের আলোচনায় চলে যাই। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজ আমি তো মূল পাঠে যাওয়ার আগে আমি একটা কথা বলি, আসলে গণিত আমাদের কোন জায়গাটাই নেই। আমার মনে হয় একটা শিক্ষার্থীও বলতে পারবে না যে গণিত আমাদের এই ব্যবহারে লাগে না। দেখো, একজন যারা পড়ালেখা কোনোদিন করে না, দেখো ধরো একজন রিক্সা চালক, যে কোনোদিনও, বা একজন খুবই যারা পড়াশোনা থেকে অনেক দূরে, যারা কখনোই তারা স্কুলে যায়নি, যারা নিজের নামটিও লিখতে পারে না, সেও কিন্তু প্রতিদিন এই গণিতের জালে আবর্তিত আছে, ঘুরতে এসেছে গণিতের জালে। আবার তোমার জন্ম যখন হলো পৃথিবীর বুকে, তখনই কিন্তু গণিতের জালে আমরা আবর্ত হয়ে গেছি। অর্থাৎ একটা সংখ্যা দিয়ে আমরা সেই সময়টাকে লিখে রাখি, আমরা সেই তারিখটাকে লিখে রাখি। তো আমরা জন্মদিন পালন করি, দেখো একটা সংখ্যার উপর ভিত্তি করে। অর্থাৎ গণিতের দৈনন্দিন জীবনে যত কাজ আমরা করি, সমস্ত কাজগুলো আমরা কিন্তু এই সংখ্যার ভিত্তিতে করি। তা আমি আজকে যেহেতু প্রথম ক্লাস নিতেছি, একেবারে প্রথম শুরুর ক্লাসটা, তো তাই আমি চাচ্ছি যে গণিতের যে বিভিন্ন সংখ্যা আমরা ব্যবহার করি, সেই সংখ্যাগুলোর দেখো এক একটা নাম আছে। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে একটা নাম লিখে দিয়েছি, দেখো এখানে 9 লেখা আছে। কিন্তু এই 9কে যদি আমি বলি যে কিরকম সংখ্যায় 9, আমরা কিন্তু একদম ছোট যখন ছিলাম প্রাইমারিতে বা 1-2-তে তোমরা যখন পড়তে বা আমরা পড়তাম, তখন কি বলতাম যে 9 তো একটি স্যার বেজোড় সংখ্যা, এর বাইরে কি জানি আমরা 9 সম্পর্কে। তো এর 9 সম্পর্কে কিন্তু 9কে যদি আরো ডিফাইন করতে যাই, 9 কিন্তু হতে পারে, আমি বলতে পারি একটা পূর্ণ সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যা, এরকম অনেকগুলো নাম আছে তাদের। এখানে ভগ্নাংশ, এটাকে কিন্তু আমরা দেখো 4/25, এটা একটি ভগ্নাংশ আছে। এটাকে কিন্তু আমরা
পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা এগুলো বলতে পারবো না। তো এখানে শূন্য, একে আবার দেখা যাচ্ছে অন্য একটা নামে ডিফাইন করতে হবে। এভাবে সংখ্যাকে আমাদের বাস্তব জীবনে যত রকমের সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা এক এক সময় কিন্তু এক এক নামে অভিহিত করি, নাম আছে তাদের নির্দিষ্ট করে একটা। তো আমি সেই সংখ্যার জগৎ নিয়ে, যেহেতু গণিত সংখ্যা ছাড়া কল্পনা করা যায় না, প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ প্রতিটি মানুষ এই সংখ্যার উপর ডিপেন্ড। আর তুমি যদি বাজারে কিছু কিনতে যাও, দেখো সেটাকে তোমার মুখের ভাষাটা কিন্তু সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয়। যদি আমি বাজারে গিয়ে তুমি ধরো ডিম কিনতে চাও বা আলু কিনতে চাও, তখন তোমাকে যদি কথা নাও বলো তাও কিন্তু ইশারা দিয়ে বুঝাতে হবে যে তুমি 2 কেজি আলু কিনতে চাচ্ছ অথবা 1 হালি ডিম কিনতে চাচ্ছি, এরকম কিন্তু আমাকে বলতে হবে। অর্থাৎ আমরা কিন্তু এই সংখ্যা ছাড়া পুরো পৃথিবীটা বা আমাদের পুরো মুহূর্তটা, প্রত্যেকটা মোমেন্ট বলো বা আমাদের পুরো জগৎটাই কিন্তু অচল বলতে পারে এই সংখ্যা ছাড়া। তাই আমি এই সংখ্যা নিয়ে আজকে এই টপিকটা শুরু করেছি। আশা করি তোমরা উপভোগ করবে। যারা জানো তারা জানাটাকে আরো স্থায়ী করতে পারবে, যারা জানো না তাদের জন্য আরো একটি আজকে সুবর্ণ সুযোগ। তো বোর্ড যারা যদি দেখা না যায়, কোনো সমস্যা না হয় আমাকে জানাবে। আমার সাথে ইতিপূর্বে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, অনেক দেখতে পাচ্ছি এইমাত্র রোহানুর রহমান রোহান, তারপরে ইব্রাহিম তুষার, এরপরে আলী আশরাফ সোহান আছে। এখানে আমরা যারা আছে যুক্ত হচ্ছে, আমি একটি অনুরোধ করব, প্লিজ ছাত্ররা তোমরা পড়াশোনা নিয়ে কথা বলো যদি কারো প্রশ্ন থাকে, কিন্তু কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলবে না বা উল্টাপাল্টা কথা বলে আমাদের এই সুন্দর ক্লাসটা কেউ নষ্ট করবে না। তোমাদের যদি কারো ক্লাসটা ভালো না লাগে তাহলে তোমরা এখান থেকে লিভ নিয়ে অন্য কাজ করতে পারো, কিন্তু আমি চাই না এখানে বসে কেউ তোমরা অন্য রকম কথা বলবে। আমি অনেকে আমাকে এইমাত্র বর্মন বলেছে, স্যার ত্রিকোণমিতি পড়াইছেন লাস্ট ক্লাস। হ্যাঁ, গুড। কিন্তু ত্রিকোণমিতি পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে। আমি ত্রিকোণমিতিতে আসবো, তবে সিরিয়ালি আসবো। আমি একেবারে যারা 6 থেকে 10 বা 12 যে কোনো ছাত্রদের জন্য, যে কোনো শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের এই ক্লাসটা যেন কাজে লাগে, আমি সেই রকম ভাবে সিরিয়ালি ধারাবাহিক ভাবে আমি ক্লাসগুলো নেবো। এই জন্য শুরুতে আজকে ত্রিকোণমিতিতে যাব না। ত্রিকোণমিতি আমি যাবো যারা এসএসসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, তারপর বর্তমান 10ম শ্রেণী, নিউ 10, 9 সবার জন্য ত্রিকোণমিতি আছে। আমি ত্রিকোণমিতিতে যাব, তার আগে সংখ্যা নিয়ে একটু আমি 2-1টা ক্লাস নেব। এরপরে ফিয়াদ যুক্ত হয়েছে এইমাত্র, আবিদ শাহরিয়ার, আমার ছাত্র আবিদ শাহরিয়ার, আয়ান আছে, রোহান আছে, তারপরে তামজিদ আহমেদ, তাহসিন আছে। মেট্রিক্স নিয়ে ক্লাস চাই। ওকে তাহসিন, মেট্রিক্স আমরা ইন্টারে আমরা জানি যে দ্বাদশ শ্রেণী 11 শ্রেণী তোমরা মেট্রিক্স, তো মেট্রিক্স নিয়ে আমি ক্লাস নেব ধারাবাহিকভাবে, তোমরা যদি থাকো সাথে। এরপরে আমরা আরো আব্দুল ওয়াজিদ আছে, তারপরে এখানে আমি এখন পড়াশোনা চলে যাই, তাই তারপর আমি আবার আসবো আমি। ধন্যবাদ। অনেক স্টুডেন্ট যুক্ত আছে, ইতিপূর্বে দেখতে পাচ্ছি প্রায় 50-এর কাছাকাছি স্টুডেন্ট যুক্ত আছে। আমি আশা করি সবাই আমার এই লাইভ ক্লাসটি আজকে উপভোগ করবে। আচ্ছা, এইখানে যত সংখ্যা আছে দেখো, প্রত্যেকটি সংখ্যার কিন্তু একটা নাম আছে। আমি নামগুলো নিয়ে কথা বলবো কিন্তু আবার। তার আগে চলো পরবর্তীতে কি দেখাই তোমাদের, বিভিন্ন রকম সংখ্যা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি আগেই বলেছি, প্রথমে আমি সংখ্যা রেখা নিয়ে যেহেতু কথা বলবো, একটা সংখ্যা রেখা আঁকা যাক। সংখ্যা রেখা তোমরা ক্লাস 6-এ কিন্তু এই সংখ্যা রেখা সম্পর্কে দেখেছো এবং প্রথম জেনেছো ক্লাস 6 থেকে। অনেকের হয়তো এখন 9-এ 10-এ বা 8-এ উঠে গেছে, কিন্তু অনেকে কিন্তু সংখ্যা রেখা ভুলে গিয়েছে, তাদের জন্য কিন্তু একটা রিভিশন হবে এখন। তো এই সংখ্যা রেখাটা আমি যদি শুরু করি, দেখো এখানে একটা রেখা আঁকলাম। যেহেতু দুই দিকে 2টা তীর চিহ্ন আছে, দেখো এখানে, তার মানে রেখা হলো এমন একটি জ্যামিতিক আকৃতি যা দুই দিকে কিন্তু ইচ্ছা করলে বর্ধিত করা যায়, এই জন্য 2 দিকে তীর চিহ্ন ব্যবহার করা হয়। তো আমরা এখানে কতগুলো দাগ দিয়ে নিই, সমান দাগ দেব আমরা। সমান দাগ দিয়ে আমরা একটা রেখা অঙ্কন করে নিই। আমি একটু লাইটিংটা ঠিক করে নিই, হয়তোবা মনে হয় এতে পড়তেছে বোর্ডে। ওকে, তো এখন এই সংখ্যা রেখা আমাকে কি করতে হবে, তোমরা নিশ্চয়ই জানো যে যদি আমরা একটা জায়গা নির্দিষ্ট করতে হবে, যে জায়গাটা শূন্য আমাদের, তাহলে শূন্য আমি ঠিক করি যে এখানে ধরলাম 0 দিলাম। এখন এই সংখ্যা রেখার 0 থেকে ডান দিকে যদি আমরা যাই, ডান দিকে 0 থেকে যদি ডান দিকে যাই, তাহলে তোমরা সবাই জানো এবং যে ডান দিকের সংখ্যাগুলোকে আমরা বলি ধনাত্মক সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলো হবে পজিটিভ নাম্বার, যেমন 1, 2, 3 এরকম আমি দিয়ে যাই।
এবার বাম দিকের সংখ্যাগুলো তোমরা জানো যে ঋণাত্মক সংখ্যা, তাই আমরা নেগেটিভ সাইন ইউজ করেছি এখানে। -1, -2, -3, 4 এভাবে কিন্তু আমি দিয়েছি। তাহলে আমি প্রথমেই আলোচনা করবো এই সংখ্যা রেখা থেকে পূর্ণ সংখ্যা কারা। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার বলছি, সংখ্যার জগৎ নিয়ে যদি তোমরা একবার তোমাদের ধারণা হয়ে যায় আজকের ক্লাস থেকে, আমি মনে হয় সংখ্যা চিনতে তোমাদের আর সমস্যা হবে না। আমি এখনো দশম শ্রেণীতে ক্লাস করতে যাই যখন, বা ক্লাস করাই, তখন একটা সেটকে যখন গঠন থেকে তালিকা করতে যাই, তখন কিন্তু শিক্ষার্থীরা মৌলিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, এগুলো গিয়েও তারা আটকে যায়, অর্থাৎ তারা এখান থেকে ভুল করে। তাই আমি আশা করি তোমরা এই জায়গাটা এখন থেকে ভালো করতে পারো, অর্থাৎ ভালো করে যদি আজকে দেখো, তাহলে তোমরা এই পূর্ণ সংখ্যা কি এটা, বা পুরো সংখ্যার পুরো জগতে কি কি সংখ্যা আছে সেগুলো চিহ্নিত করতে পারবে। তো পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলে ইন্টিজার্স। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলে ইন্টিজার্স। এবং এই শূন্য সহ ডান দিকের এই সবুজ এবং বাম দিকে যে লাল দাগ দিয়ে আমি চিহ্নিত করছি, লাল রং দিয়ে, শূন্য সহ এই সকল ধনাত্মক এবং ঋণাত্মক যত সংখ্যা আছে শূন্য সহ এবং অখণ্ড সংখ্যা, সবগুলো হলো কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা। আমি যদি একটু উদাহরণ দিই বা সংজ্ঞা দিই, দেখো লেখা আছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। যদি আমরা উদাহরণ দিই একটু, দেখো এখানে যে যেমন এখানে পূর্ণ সংখ্যা হলো কি, এখানে নেগেটিভের দিক কিন্তু আনলিমিটেড, কোথা দিয়ে যে পূর্ণ সংখ্যা শুরু হবে তার কিন্তু ঠিক নেই, তার সীমা নেই। যেমন নেগেটিভ নাম্বার ইনফিনিটিভ এবং পজিটিভ নাম্বারও কিন্তু ইনফিনিটিভ, অর্থাৎ নেগেটিভ নাম্বার আমি ইনফিনিটিভ চিহ্ন দিয়ে, তারপর -3, -2, -1, তারপরে 0, তারপরে +1, +2, +3, এভাবে আমি সারা অবিরাম ভাবে লিখতে পারবো। অর্থাৎ পূর্ণ সংখ্যার শুরু নেই এবং শেষও নেই, ইনফিনিটিভ নাম্বার, তবে অবশ্যই অখণ্ড হতে হবে। উদাহরণস্বরূপ আমি একটা সংখ্যা দেখাই, দেখো যদি আমি লিখি, যেমন এখানে 1 এবং 2, লক্ষ্য করো এই 1 এবং 2 এর মাঝে কিন্তু, এই 1 এবং 2 এর মাঝে অসংখ্য সংখ্যা আছে, অসংখ্য। ধরলাম 1.5, এই 1.5 কিন্তু 1 এবং 2 এর মাঝে একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা কি, এই পূর্ণ সংখ্যা না, কিন্তু এটা কিন্তু খণ্ডিত হয়ে গেছে। পূর্ণ সংখ্যা খণ্ডিত হবে না। তাহলে পূর্ণ সংখ্যার ধারণা কিন্তু আজকে থেকে তোমাদের মাথায় সেট আপ করে নাও, যে শূন্য সহ সকল অখণ্ড ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হবে আমাদের এই পূর্ণ সংখ্যা। তাহলে 1.5 কি পূর্ণ সংখ্যা হবে? নিশ্চয়ই হবে না। দেখো 1.6, তাও কিন্তু 1 এবং 2, 1 এবং 2 এর মাঝে আছে, কিন্তু সেও কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে আমরা এগুলো কিন্তু বলতে পারি যেগুলো পূর্ণ সংখ্যা না। তো এখানে আর কিছু সংখ্যা দেখি পূর্ণ সংখ্যা, পরে আর কি আছে আমাদের, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা। দেখো পূর্ণ সংখ্যা থেকে আরেকটু যদি আমরা, সবচেয়ে বড় সেটটা হলো এখানে পূর্ণ সংখ্যা, কিন্তু এবার পূর্ণ সংখ্যার থেকে যদি আরেকটু নির্দিষ্ট করে যাই, অর্থাৎ কিছু সংখ্যা কমিয়ে দেয়, অর্থাৎ ধরো এই যে গ্রিন কালারে যেগুলো আছে আমাদের, অর্থাৎ ডান দিকের সংখ্যা, এই ডান দিকের সংখ্যাগুলো কিন্তু আগেই বলেছি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি তোমাকে বলে, তাহলে অবশ্যই বলবে 1 থেকে শুরু হবে। আচ্ছা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, এটাকে ইংরেজিতে বলা হয় হোল নাম্বারস। হোল নাম্বারস, এটাকে বলা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর মাঝে আরেকটা স্তর আছে যাকে আমরা বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী এখানে অলরেডি যুক্ত আছে এখনো। তো আমি আগেই বলেছি কিন্তু যে তোমরা পড়াশোনা নিয়ে আমাকে করবে। সোহান, তুমি একটু কিন্তু দেখছি পড়াশোনার বাইরে কথা বলছো, তুমি কিন্তু এরকম করো না। হ্যাঁ, পড়াশোনা নিয়ে আমাকে করবে। সোহান, তুমি একটু কিন্তু দেখছি পড়াশোনার বাইরে কথা বলছো। আচ্ছা, যাই হোক, তো এখানে আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু আমরা এখানে লিখলাম তোমাদের। তারপর অঋণাত্মক পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় হোল নাম্বারস। এই হোল নাম্বারস কারা? হোল নাম্বারস হলো এই শূন্য সহ, শূন্য থেকে শুরু করে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু আসবে না এখানে। শূন্য সহ যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, অর্থাৎ আমি যদি লিখি, দেখো একটু, 0, 1, 2, 3, অর্থাৎ শূন্য থেকে শুরু করে যে ধনাত্মক সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা, তারা হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা নিয়ে দুই ধরনের সংখ্যা নিয়ে কথা বলছি, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সবই আসবে,
কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার যদি বলে সেখানে শূন্য সহ, শূন্য থেকে শুরু করে যে ধনাত্মক সংখ্যাগুলো আছে, ধনাত্মক সংখ্যা যে সেগুলো কিন্তু এখানে আসবে। তো আমরা দুই ধরনের সংখ্যার পরে এখন যদি বলি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি এখানে একটু বলে যাই যে এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থেকে শুরু করে, আর যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে তাহলে কিন্তু সেটাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারি। স্বাভাবিক সংখ্যা কারা? যেমন আমি যদি গণনা করি, দেখো তোমাকে যদি বলি যে একটা জায়গায় কতজন মানুষ আছে, কতজন ছাত্র আছে, তুমি একটু গণো, তাহলে আমরা গণনা করার সময় কত দিয়ে শুরু করব? আমরা শুরু করব কিন্তু 1 থেকে, সাধারণত 1 থেকে শুরু করব। তো এই জন্য স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা গণনাকারী সংখ্যাও বলতে পারি। এবং স্বাভাবিক সংখ্যার আরো একটি নাম আমি বলি, সেটা হলো এই স্বাভাবিক সংখ্যার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হল কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মতোই, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেভাবে 1 থেকে শুরু হয়, যে 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি, দেখো 1 2 3 4 5, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে সাধারণত যে সংখ্যা দ্বারা গণনা শুরু করি সেই সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার পরে আমরা মৌলিক সংখ্যা নিয়ে কথা বলবো। এই মৌলিক সংখ্যা নিয়ে আমি বলছিলাম আমরা মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বারস, অর্থাৎ আর এই স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বারস। আমরা ইংরেজি নামগুলো মনে রাখার চেষ্টা করব। তো এই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস হলো, যেমন মৌলিক পদার্থটা আমাদের কিন্তু এখনো, আমরা যখন ছোট ক্লাসে বিজ্ঞান বইতে পড়েছিলাম মৌলিক পদার্থ কি, আমাদের কিন্তু এখনো অনেকের মনে আছে সেটা। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তারা হলো মৌলিক পদার্থ। একইভাবে যদি বলি মৌলিক সংখ্যা কারা, এক্ষেত্রেও কিন্তু ওই একই রকম একটা যুক্তি দেওয়া যায়, যে সকল সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা এবং এক হলো এমন একটি সংখ্যা যা সকল সংখ্যার গুণনীয়ক বলা যায়। তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না যে সংখ্যার, তারা হলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, দেখো যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। এই গুণনীয়ক কি? আমার মনে হয় অনেকের এই ধারণাটা আছে, কারণ তোমরা অনেকেই জানো। তারপর আমি বলি যে একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। যেমন আমি ধরি একটি সংখ্যা 6 কে যদি আমরা ভাগ করি, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? দেখো 1 দিয়ে তো অবশ্যই যাবে, 2 দিয়ে যাবে, তারপর কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তাহলে 1 2 3 এটা কিন্তু 6 এর গুণনীয়ক। তো আমাদের এই প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা যারা, তাদের কিন্তু গুণনীয়ক হলো শুধুমাত্র 2টি, 1 এবং ওই সংখ্যা নিজেই। এইরকম যে ধরনের সংখ্যা আছে তারা হলো প্রাইম নাম্বারস। আমি কিছু উদাহরণ দিই, যেমন দেখো মৌলিক সংখ্যা কিন্তু সচরাচর আমরা যে ভুলটা করি, আমরা সবাই মনে করি যে মৌলিক সংখ্যা 1 থেকে শুরু হবে। আসলে মৌলিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হবে না, 1 কে মৌলিক সংখ্যা আমরা ধরবো না। এর পিছনে অনেকগুলো ব্যাখ্যা আছে, গণিতবিদরা অনেক ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে যুক্তিযুক্ত একটা ব্যাখ্যা শর্টকাটে বলা যায় যে দেখো 1 রে কিন্তু 1 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ 2টা গুণনীয়ক কিন্তু নেই। 2 এর কিন্তু 1ও আছে, 2ও আছে, আর 1 এর কিন্তু 1 ওই 2 বারই বলতে হয়। তাই আমরা বলতে পারি 1 কিন্তু মৌলিক সংখ্যা না, আবার 1 কিন্তু কৃত্রিম সংখ্যা না, অর্থাৎ মৌলিকের উল্টা কৃত্রিম বা যৌগিক যাই বলো, 1 কিন্তু কৃত্রিম সংখ্যা আবার না। 1 নিজস্ব একটা সংখ্যা, যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এরকম বলতে পারি, সে মৌলিক বা যৌগিক কোনো জায়গায় সে আসবে না। তাহলে আমরা মৌলিক সংখ্যা শুরু হবে 2 থেকে, আমাদের মনে রাখতে হবে। আমি দেখি এখানে আর কারা কারা এখন আবার নতুন করে যুক্ত হয়েছে। অনেক শিক্ষার্থী যুক্ত আছে অলরেডি, সবাইকে ধন্যবাদ। সাজিদ আছে এখানে আমাদের মাঝে, রোহান, সাজিদ, মিরাজ আহমেদ শিশির, আমার অনেক এক্স স্টুডেন্ট। তারপরে গুণনীয়কটা আরেকবার বলতে বলেছি। গুণনীয়কটা আমি আসলে আজকে আলোচনা গুণনীয়ক গুণিতক নিয়ে আরেকটা ক্লাস করাতে চেয়েছি, তারপরে যেহেতু বলছে একজন আমাদের শিক্ষার্থী, তো গুণনীয়ক হলো একটি সংখ্যাকে তুমি যদি ধরো, সেই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, যেমন 10কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে তুমি দেখো 1 তো হবেই, ধরো 3
3 দিয়ে কি 10কে ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা গেলেও কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমরা বলতে পারি এই 3 কিন্তু 10-এর গুণনীয়ক না। গুণনীয়কের কিন্তু আরেকটা নাম আছে উৎপাদক। আমরা গুণনীয়ক, গুণিতক এই বিষয় নিয়ে কিন্তু আমি আরেকটা ক্লাস নেব, সেখানে আরো বিস্তারিত লসাগু গসাগুর বিষয়টা আলোচনা করব। তা আমি ওদিকে আজকে যাব না। তো এতটুকু তাও একটা ধারণা দিয়ে যায় যে গুণনীয়কটা হলো বা এর অপর নাম হলো উৎপাদক, অর্থাৎ যে সংখ্যার কে অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে, একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক। এরপরে আমি আবার চলে যাচ্ছি, দেখো মৌলিক সংখ্যা নিয়ে কথা বলছিলাম। 2 এর পরে তাহলে মৌলিক সংখ্যা কত, তোমরা একটু কমেন্টসে জানাও তো। আমরা একটু তোমাদের জানাচ্ছি, তোমরা একটু 2 এর পরে মৌলিক সংখ্যা কত হতে পারে একটু বলো, আমাকে জানাও তো কমেন্টসে দেখি। 2 এর পরে মৌলিক সংখ্যা কত হবে? আমরা এখানে জেরিন চৌধুরী যুক্ত আছে, লিসা আক্তার আছে যুক্ত আছে, মাবসুরা ফেরদৌস যুক্ত আছে আমাদের সাথে, রোহান আছে। 2 এর পরে মৌলিক সংখ্যা আমি একটু জানতে চাচ্ছি। এখানে তোমরা প্লিজ অন্য বিষয় নিয়ে কথা বলো না, পড়াশোনার বাইরে আমার অনুরোধ, যারা এখানে পড়াশোনার বাইরে অন্য কথা বলবে তোমরা প্লিজ গ্রুপটা থেকে বা এই লাইভ থেকে তোমরা একটু অন্য জায়গায় যাও। আমার সাথে ইকবাল ভাই আমার অত্যন্ত আমার খুবই কাছের এবং শ্রদ্ধাভাজন সহকর্মী, আমার ইকবাল হোসেন স্যার কেমিস্ট্রি, তিনি দেখতেছেন লাইভটি। ধন্যবাদ স্যার আপনাকে, আল্লাহ আপনার দীর্ঘজীবী করুক, আমাদের জন্য দোয়া করবেন। স্যার আমাদের থেকে অনেক আগে, কিছুদিন আগে তিনি অন্য স্কুলে চলে গেছেন। এরপর আফান উত্তর দিয়েছে 3। থ্যাংক ইউ আফান, আমি দেখতে পাচ্ছি। তো এখানে আফান 2 এর পরে 3 হবে, দেখি 2 এর পরে 3, 3 এর পরে কত হবে? আফান 3 এর পরে আমরা জানি অনেকে উত্তর দিচ্ছে, কিন্তু আমার সাথে তারেক স্যার যুক্ত হয়েছে আমাদের আহমেদ বাউনি স্কুলের। তারপরে 3 এর পরে এখানে তানহা জুনায়েত আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ও কিন্তু যুক্ত হচ্ছে এবং উত্তর দিচ্ছে। মিম আক্তার এখানে দারুণ একটা উত্তর দিয়েছে, মিম আক্তারকে ধন্যবাদ, যে তিনি কিন্তু সবগুলো লিখে দিয়েছেন, একটা দুইটা করে না আসলে। তারপরে জান্নাতুল ফেরদৌস, শম্পা, ও সবগুলো বলে দিয়েছে। আফজাল বলেছে 4, মনে হয় 4 না 8 লিখেছে আফজাল, আমি বুঝতে পারতেছি না। তবে 4 বলো বা তুমি 3 বলো, এই সরি 8 বলো, কেউ কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 4 কেও 2 দিয়ে ভাগ করা যায়, 8 কেও 2 দিয়ে ভাগ করা যায়। একটা মজার বিষয় কি জানো, 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কিন্তু মৌলিক সংখ্যা নাই 2 জোড় সংখ্যা যে মৌলিক হতে পারে। একমাত্র একটা জোড় সংখ্যা আছে মৌলিক, সে হলো 2। এছাড়া আর কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক হতে পারে না। কারণ 2 এর আবার 2কে কিন্তু অনেকে আমরা ভুলে মৌলিক ধরি না, আমরা মৌলিক বললে শুরু করি 1 থেকে। তো 1 থেকে শুরু করলে কি হবে, আর 2কে মিস করে ফেলি। এখানে কিন্তু বড় একটা ভুল হয়ে যায়, আমরা 1কে নেই কিন্তু 2কে নেই না। কিন্তু এখান থেকে আজকে থেকে কালেকশন করে নাও, আমাদের মৌলিক সংখ্যা শুরু হবে 2 থেকে। 1 কিন্তু মৌলিক না, আমি আগেও ব্যাখ্যা করেছি কেন। আর 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এরপরে 3, এরপর অনেকেই বলেছে 3। 6 কিন্তু শাহানা তুহিনা বলেছে 6, কেন 6 মৌলিক সংখ্যা হবে 2 এর পরে 3 এর পরে, আমি কিন্তু সেটা বুঝলাম না। 5 ঠিক আছে, আফজাল 5 বলেছে, ধন্যবাদ। আবুল কালাম আজাদ 9 বলেছে, দুঃখিত, আসলে 9কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। আমার সাথে কিন্তু অলরেডি ইতিপূর্বে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে, তারা 9 কিন্তু না, আমি দেখে নিই একটু দ্রুত গতিতে, দেখো তাহলে 7, 11 এরকম কিন্তু দেখো এই যে সংখ্যাগুলো আমি লিখেছি এর কিন্তু কারো 1 এবং যেমন 11 কিন্তু তুমি 1 দিয়ে ভাঙতে পারবে, আর ওই 11 দিয়ে ভাঙতে পারবে, এছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ এই সংখ্যাকে ভাঙা যাবে না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, এরা কিন্তু আমার মৌলিক সংখ্যা না। আমি সবগুলো লিখলে কিন্তু অনেকগুলো লেখা যায়। দেখো মৌলিক সংখ্যার সেট কিন্তু অসীম সেট, যেমন স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট, তারপরে আমি আগে দেখাইছিলাম তোমাদের পূর্ণ সংখ্যার সেট অসীম সেট। এদের কিন্তু আমাদের গণনা করে শেষ করা যাবে না কিন্তু এদেরকে। এরপরে আমি মৌলিক সংখ্যা শেষ করলাম, এরপরে চলে যাব আরেকটা সংখ্যা, দেখো এখানে যেটা আমরা সবাই জানি, এখানে লেখা আছে বেজোড় সংখ্যা। এই বেজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা আমরা একেবারে সেই শৈশব থেকে যদি সংখ্যাকে ক্লাসিফিকেশন করতাম, শ্রেণী বিভাগ করতাম, আমরা এই 2 ভাবে করতাম আগে। একদম শৈশবের কথা মনে করে দেখো যে জোড় সংখ্যা কারা আর বেজোড় সংখ্যা কারা, আমরা এটা নিয়ে কিন্তু করেছিলাম। অর্থাৎ তখন থেকে যখন আমরা শৈশবের সংখ্যাকে ভাগ করা শিখছি, আমরা এই জোড় এবং বেজোড় দেখি, এই জোড় এবং বেজোড় দ্বারাই কিন্তু ভাগ করেছি আমরা।
তো বেজোড় সংখ্যা মনে হয় চিনাইতে আমার কষ্ট হবে না, কারণ সবাই বেজোড় সংখ্যা তোমরা জানো। এই বেজোড় থেকে আমাদের সংখ্যার শ্রেণী বিভাগটা আমরা করেছিলাম। এখানে জোড় এবং বেজোড়। এখানে একটা বিষয় জেনে রাখবে যে আমরা ইংরেজি নামটা একটু মনে রাখবে, অড নাম্বার হলো বেজোড় আর ইভেন নাম্বার হলো জোড়, অর্থাৎ ইংরেজিটা। তাহলে বেজোড়ের ইংরেজি হলো অড নাম্বার। সবাই একটু লিখে নাও যে বেজোড়ের ইংরেজিটা কি। আমাকে তো দেখা যায়, একটু দেখো তো বেজোড়ের ইংরেজি, বেজোড় সংখ্যা ইংরেজিতে কি বলে, সবাই একটু লিখে নেই। বেজোড়কে জেরিন চৌধুরী। তানহা তোমরা, আমি এখানে আমি বারবার অনুরোধ করবো যে সকল শিক্ষার্থীরা তোমরা পড়াশোনার বাইরে আছো, প্লিজ তোমরা একটু গ্রুপ এখান থেকে লাইভ থেকে চলে যাও। আমি বারবার বলতেছি, জানো আমাদের এই ক্লাসটা অনেকে কষ্ট করে দেখতেছে কিন্তু জেগে। এখন প্রায় 50-60 জন স্টুডেন্ট এখনো লাইভ আছে আমার সাথে। এই ক্লাসটা কিন্তু পরে অনেকে দেখবে আবার। সুতরাং আমি চাই না যে তোমরা ক্লাসে কোনো বিশৃঙ্খলা করো। যদি করো তাহলে কিন্তু আমি আইডি থেকে পরে দেখে তাদেরকে চিহ্নিত করব। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমি বারবার সতর্ক করে দিচ্ছি। প্লিজ তোমরা কেউ এমন ব্যবহার করো না যাতে আমার ক্লাসটা আজকে নষ্ট হয়, কারণ আমি পুরো সংখ্যার জগৎ নিয়ে কিন্তু কথা বলবো। কত ধরনের সংখ্যা আছে, আমি কিন্তু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। এখানে সুফিয়া মিলার কে আছে, প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনি এখানে ইংলিশে বলতে বলছেন, আবার আমাকে বলতেছেন আপনি ম্যাথ টিচার, আমার ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে আপনি নিয়ে কথা বলবেন আমার সাথে। আপনি যেই হন না কেন, কোনো ফেক আইডি দিয়ে কথা বললে বলবেন, কারণ লাইভ ক্লাসে আপনারা বিঘ্নিত করবেন না, বাচ্চাদের ক্ষতি করবেন না। তাহলে কিন্তু এটা আমরা আইসিটি আইনে কিন্তু আপনাকে নিয়ে যাব, যারা এখানে ডিস্টার্ব করবে কিন্তু। তো এখানে আমরা অড নাম্বারস বলেছেন, থ্যাংক ইউ তানবির হোসাইন শিফাইন। অড নাম্বারসকে আমরা বেজোড় সংখ্যাকে ইংরেজিতে বলি অড নাম্বারস। আমার কথা শুনেছেন এবং তারা জবাব দেয় শয়তান সাকিব, নিজের নাম দিয়েছে শয়তান সাকিব। কেন ভাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে, আমাদের এই শয়তানকে তো এই রমজান মাসে বেঁধে রেখেছেন জানি আমাদেরকেও দাগা দিতে না পারে। তো আপনি এই শয়তান সাকিবটা কি? কেন আপনাকে আল্লাহ কি বেঁধে রাখেনি? আমি বুঝলাম না, আপনার মানুষের নাম কেন শয়তান সাকিব হতে হবে? এই শয়তান তো অভিশপ্ত। আমরা অনেকে কিন্তু নিজেকে অন্য পরিচয় দিয়ে মনে হয় মজা পাই। আসলে না, মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি সেরা জীব বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমরা সেই নিজেদের শ্রেষ্ঠত্বটা পরিচয় যেন রাখতে পারি। আমরা কোনো ক্রমে নিজেদেরকে এমন সব আচরণ করব না যেন আমরা মানুষ থেকে অদম হয়ে যাই। আমরা এটা খেয়াল রাখবো কিন্তু। অড নাম্বারস, অনেকেই বলছে অড নাম্বারস। তো এখানে ধন্যবাদ যারা অড নাম্বার বলছে। ইব্রাহিম তুষার, এমডি আরাফাত সালাম দিয়েছে, ধন্যবাদ। আমি অনেক। তারপরে ইভেন নাম্বার হলো নাহিদ আলী বলছে ইভেন নাম্বার হলো বেজোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলো অড নাম্বার। থ্যাংক ইউ। তো এখানে অড নাম্বার, সরি এখানে ভুল হয়েছে একটু, যে জোড় সংখ্যা যদি বলি আমরা হলাম ইভেন নাম্বার, বারবার বলে নিচ্ছি। আর বেজোড় সংখ্যা হলো অড নাম্বার। বেজোড় মানে অড, বেজোড় মানে অড, জোড় মানে ইভেন। তো এই জোড় বেজোড় সংখ্যা নিয়ে আমি বেশি করে সময় দেব না, এটা তোমরা জানো। শুধু এখানে আমি ইংরেজি নামটা তোমাদের একটু জানালাম, যে অনেকে ইংরেজি নামটা এতদিন জানতে না, হয়তো ভাই ক্লাসের পর থেকে আজকে থেকে জানবে যে বেজোড় সংখ্যাকে বলা হয় অড নাম্বারস আর জোড় সংখ্যাকে বলা হয় ইভেন নাম্বারস। আশা করি এটা তোমাদের আর ভুলে যাবে না। এরপরে দেখো আমি আরেকটা ব্যতিক্রম ধরনের সংখ্যা পড়াবো আজকে, যে জিনিসটা কিন্তু আমরা জানি না, সেটা হলো বর্গ সংখ্যা কারা। বর্গ সংখ্যা, দেখো নামের আগে আছে বর্গ, তারপরে আছে সংখ্যা। বর্গ সংখ্যা, যে কোনো একটা সংখ্যাকে যদি বর্গ করি, আমি উদাহরণস্বরূপ দেখো 2 কে যদি বর্গ করি, 2 এর বর্গ করলে হবে 4। তাহলে দেখেন এই 4 কিন্তু একটা বর্গ সংখ্যা। আমি আরেকটা সংখ্যা লিখি 2.5, দেখেন এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। দেখেন এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, কিন্তু বর্গ করার পরে 6.25 পেয়েছি। তাহলে 6.25 কিন্তু একটা বর্গ সংখ্যা। অর্থাৎ একটা সংখ্যাকে বর্গ করার পরে যা আমরা পাবো তাই হলো বর্গ সংখ্যা। কিন্তু এইখানে এই যেমন 2/3 তার বর্গ করলাম আমরা, 2/3 যদি বর্গ করি তাহলে হবে 4/9, এটাও কিন্তু একটা বর্গ সংখ্যা। তবে এই বর্গ সংখ্যার আগে যদি আমরা একটা পূর্ণ বর্গ সংখ্যা লাগাই, দেখেন পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে এই পূর্ণ বর্গ সংখ্যা কারা? অর্থাৎ যে সকল সংখ্যা পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ বর্গ করার পর পূর্ণ সংখ্যা হবে। যেমন একটু উদাহরণ দেই, যেমন আমরা -1, -1 কে যদি স্কোয়ার করি আমরা +1 পাবো। এটা কিন্তু অনেকে জানি আমরা, একটু তাও আবার দেখলাম। মাইনাসকে যদি টুয়াইস বার, অর্থাৎ 2 বার বর্গ করি, মানে 2 বার আমরা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে -1 এর বর্গ করলে হবে
প্লাস 1। তাহলে এই 1 কিন্তু একটা বর্গ সংখ্যা, খেয়াল করি আমরা এই 1 কিন্তু একটা বর্গ সংখ্যা। এরপরে যদি আমরা প্লাস 1 এর বর্গ করি, 1 এর বর্গ করলেও কিন্তু 1 হবে, তাই না? তাহলে এটাও কিন্তু একটা বর্গ সংখ্যা। তারপরে আমি যদি -2 লিখি, তার বর্গ করি, তা কিন্তু 4 হবে। তাহলে 4 কিন্তু একটা বর্গ সংখ্যা। তো এরপরে যদি 2 এর বর্গ করি আবার, তারও কিন্তু বর্গ হবে একটি 4, অর্থাৎ 2 এর বর্গ 4। একটা জিনিস খেয়াল করি আমরা, নেগেটিভ নাম্বারকে যদি বর্গ করি পূর্ণ সংখ্যা, এই -2 পূর্ণ সংখ্যা, 2 কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু যখনই বড় করব দেখো সে কিন্তু হয়ে গেল, যদিও -2 হলো নেগেটিভ কিন্তু হয়ে গেল কিন্তু পজিটিভ, আর 2 তো পজিটিভ, বড় করলে পজিটিভই থাকলো। তাহলে এই 4 কিন্তু বর্গ সংখ্যা, একটা পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার বর্গ করার পরে যা পাবো তা হলো পূর্ণ বর্গ সংখ্যা। এবং একটা এখানে কিন্তু একটা জিনিস দেখা হলো, দেখো যে আমরা যদি দুঃখিত, আমি একটু একটা ফোন আসছে, আমি একটু কেটে দেই। যাই হোক, আমি দুঃখিত, আমি আসলে ফোনটা অফ করাই নাই, একটা ফোন এসে পড়ছে, আমি এক্সট্রিমলি সরি। তো এরপরে আমি আবার যাই হোক, দুঃখিত, ফোনে একটু ডিস্টার্ব হলো। তো এবারে আমরা আবার চলে আসছি, দেখি আবার শোনা যাচ্ছে কিনা, মাঝখানে একটু কেটে গেল, আমি আবার চলে আসলাম। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু একটু বোঝা গেল যে পূর্ণবর্গ সংখ্যা হলো সবসময় কিন্তু ধনাত্মক হয়। দেখো আমরা যদি ঋণাত্মক সংখ্যারও বর্গ করি, সে কিন্তু পজিটিভ নাম্বার হয়। তার মানে পূর্ণ বর্গ সংখ্যা বা যে কোনো বর্গ সংখ্যা কিন্তু অবশ্যই ধনাত্মক হবে সবসময় জন্য। বর্গ সংখ্যা মানেই হলো ধনাত্মক নাম্বার। যে সকল নাম্বারকে বর্গ করলে আমরা বর্গ করি, তখন সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, ঋণাত্মক সংখ্যা হোক আর ধনাত্মক সংখ্যা হোক, যদি বর্গ করি আমরা, তাহলে কিন্তু সে ধনাত্মক সংখ্যা হয়ে যাবে। তার মানে আমাদের প্রতিটি পূর্ণ বর্গ সংখ্যায় কিন্তু ধনাত্মক সংখ্যা, এটা কিন্তু একটু জিনিস হলাম। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা আমরা পূর্ণ বর্গ সংখ্যা বলতে কাদের বোঝায়, একটু তালিকা করে দেখি কয়েকটা। যেমন 1 থেকে যদি শুরু করি, 1 পূর্ণ বর্গ সংখ্যা বলতেছি। তারপরে 4 পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হবে, কিন্তু কারণ এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যা বড় করলে 1 থেকে ছোট হবে, এমন কিন্তু নাই। তাই পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হবে। তারপর 4 এর পরে 9, 9 এর পরে কত, 16, 16 পরে পূর্ণবর্গ সংখ্যা কত, আমাকে একটু কেউ বলো প্লিজ, যারা আমার সাথে যুক্ত আছো তা শুনতে পাচ্ছ। 16 পরে পূর্ণবর্গ সংখ্যা কত, একটু বলাও দেখি, কেউ তোমরা বুঝতে পারছো কিনা। যে প্রথমে আমি লিখলাম 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে 16, 16 পরে পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত, একটু আমি জানতে চাচ্ছিলাম, তোমরা একটু বলা দেখি পারো কিনা। আমার একটা ফোন আসছিল হঠাৎ করে, তো আমি ভগ্নাংশ নিয়ে কথা বলবো। হ্যাঁ, কমা বর্বন, আমি ভগ্নাংশতে আসবো। এই যে ধন্যবাদ আমাকে এই যে ফিডব্যাক দেওয়ার জন্য, আমি অনেক আমি কৃতজ্ঞ, কারণ এই ক্লাসগুলো যারা দেখছে কষ্ট করে, তারা অবশ্য অনেক ধৈর্যশীল আমি মনে করি। আমি ভগ্নাংশে আসবো, এরপরে ঠিকই ভগ্নাংশে যাবো, এই পূর্ণবর্গ সংখ্যার পরে আমি ভগ্নাংশে চলে যাব। তো জুম করতে বলেছি একটু অনেকে, আমি আসলে জুম একটা ফোন আসছিল, জুমটা ছিল জুম করা, কিন্তু জুমটা হয়ে গেল, অর্থাৎ আবার স্বাভাবিক হয়ে গেল। বংশ নিয়ে কথা বলবো, ভগ্নাংশ নিয়ে আমি কথা বলবো। তো নুসরাত জাহান 25 বলছে, থ্যাংক ইউ। আমার মায়েশা আফরিন তাসফিয়া যুক্ত হয়েছে মাত্র, আমাদের এক্স স্টুডেন্ট। আব্দুর রহমান সীমান্ত, আমাদের ক্লাস 10 সায়েন্সের স্টুডেন্ট, ধন্যবাদ তোমাকে। 16 পরে 25 হবে, সবাই যারা বলছে সবাইকে অভিনন্দন। যারা 25 বলছে তারা হলো আমাদের ক্ষমা বর্মন, অনেক ধন্যবাদ, তুমি 16 পরে 25 বলেছ। তারপরে জুম করার কথা, এবার 69, 69 বলছে আহমেদ রাকিব, সরি কেন 69 হবে। তান্না 25 বলেছে, থ্যাংক ইউ। আফফান 25 বলেছে অনেকবার। রাজিম রক্স, বাবা রে, সেও 25 বলেছে। আমাদের শারমিন ফারজানা 25 বলেছে। আফজাল 25, থ্যাংক ইউ। তাহলে তোমরা বুঝতে পেরেছো, আমি বুঝে নিলাম যে তোমরা তাহলে পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি সবাই নাম বলতে পারতেছি না,
কিন্তু অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা এত কষ্ট করেও তোমরা লাইভটা যুক্ত আছো এবং পার্টিসিপেট করতেছো। চলো তাহলে আমরা এর পরবর্তীতে যাই। এরপর 36 আছে, পূর্ণবর্গ সংখ্যা শেষ, তারপর 49। এরপরে আমি চলে যাবো একটা মজাদার বিষয়, যেখানে আছে ভগ্নাংশ। আমাকে অনেকে বলছে স্যার ভগ্নাংশ নিয়ে কথা বলেন। তাহলে দেখো আমি এই নিয়ে কি কি সংখ্যা নিয়ে কথা বলছিলাম। আমি শুরু করেছিলাম পূর্ণ সংখ্যা নিয়ে, তারপরে কথা বলেছি অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারস নিয়ে, তারপরে আমি কথা বলেছি পজিটিভ ইন্টিজার্স বা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে, তারপর আমি কথা বলেছি ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা নিয়ে, তারপরে প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা নিয়ে, তারপরে আমি কথা বললাম জোড় সংখ্যা বা ইভেন নাম্বারস নিয়ে, তারপর কথা বললাম অড নাম্বারস বা বেজোড় সংখ্যা নিয়ে, এবং সর্বশেষ পূর্ণ বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার যেটাকে বলে যে বর্গ সংখ্যা নিয়ে কথা বলছি আমরা। এরপরে আমি পরবর্তী যে সংখ্যার জগতে আমি প্রবেশ করব, সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং এবং ভগ্নাংশ খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে পরবর্তী পার্টটা। আশা করি আমার সাথে সবাই যুক্ত থাকবে। আমাকে কিন্তু অনেক শিক্ষার্থী বলছে 25। সোহান এতক্ষণ পর লাইনে আছে, সোহান পড়াশোনায় মনোযোগ দিছে, ধন্যবাদ সোহান। অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি পড়াশোনায় যুক্ত হয়েছো। দিন ইসলাম অয়ন, ওরে বাবারে, দিন ইসলাম অয়ন তিনিও কিন্তু 25 বলেছে। থ্যাংক ইউ এভরিবডি। আমি এখন পরবর্তী আরেকটি সংখ্যা নিয়ে কথা বলবো, এই যে ভগ্নাংশ। আমাকে অনেকেই বলতে স্যার ভগ্নাংশ নিয়ে কথা বলেন। তাহলে আমি যেহেতু সংখ্যার জগৎ নিয়ে কথা বলছি, তা সেখানে ভগ্নাংশ থাকবে না তা তো হতে পারে না। তো ভগ্নাংশ ছাড়া তো আবার সংখ্যা হবে না। এর জন্য সংখ্যার জগতে এতক্ষণ আমি আলোচনা করেছিলাম সব পূর্ণ সংখ্যা নিয়ে, কিন্তু এখন আমি কথা বলতেছি কিন্তু ভগ্নাংশ নিয়ে। তো ভগ্নাংশ কয় ধরনের তোমরা কি বলতে পারবা? দেখি একটু বলো তো কমেন্টসে, ভগ্নাংশ কয় প্রকার আমি একটু দেখতে চাই। ভগ্নাংশ কয় প্রকার কে কে জানে? ভগ্নাংশ কয় প্রকার কে কে জানে? আমাকে একটু বলবে ভগ্নাংশ কত প্রকার। আমি একটু মুছে দিই। ভগ্নাংশ কত প্রকার কে কে জানে একটু বলবে আমাকে প্লিজ। আমি লাইভে আছি, দেখবো আমি কিন্তু কে কে বলতে পারে যে ভগ্নাংশ কয় প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? তারপরে ভগ্নাংশ আব্দুর রহমান ইয়াদিন আছে যুক্ত আমার সাথে। এমডি মাহমুদুল বলছে নেক্সট টপিকে যান। হ্যাঁ, থ্যাংক ইউ মাহমুদুল, আমাকে ফিডব্যাক দিবে, কারণ আমি চাই তোমরা আমাকে এই ক্লাসটাতে ভালোভাবে যুক্ত থাকে এবং এখান থেকে কিছু হলেও শিখতে পারো, যেন তোমরা যেন কিছু হলেও শিখতে পারো, আমি সেটা অবশ্যই চাবো। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আমি রোহানুর রহমান, রোহান বলছে 2 প্রকার, আর ইব্রাহিম তুষার বলছে 3 প্রকার। এরপরে দিন ইসলাম ওয়ান বলছে 3 প্রকার, ইব্রাহিম তুষার 3 প্রকার, রোহান বলছে 2 প্রকার, আফফান বলছে 3 ধরনের, আফফান বুলেট স্টুডেন্ট 3 ধরনের বলছে, 3 প্রকার বলছে বেশিরভাগ। আসলে আমি তোমাদের এখান থেকে একটু মতবাদ দিই, এখানে কিন্তু দুইটাই সঠিক, আবার সঠিক দুইটাই, 2 প্রকার আবার 3 প্রকারও। আমরা যখন অনেক শৈশবে শিখেছি ভগ্নাংশ কয় প্রকার, আমরা কিন্তু বলেছিলাম ভগ্নাংশ 3 প্রকার। আসলে যদি ভগ্নাংশকে রিয়ালি ভাবে আমরা ভাগ করতে যাই, প্রধানত ভাবে ভগ্নাংশ হলো 2 প্রকার। 3 প্রকার কিন্তু যদি ভগ্নাংশ কয় প্রকার বলে, আমরা কিন্তু 3 প্রকার বলবো না, আমরা বলবো 2 প্রকার। এই 2 প্রকার থেকে কিন্তু আবার ভাগ করা আছে, আমি সেখানে যাব। তো ভগ্নাংশ কয় প্রকার যদি বলে, আমরা কিন্তু 3 প্রকারটাকে এখন আর সাজেস্ট করবো না, আমরা 2 প্রকারকে বলবো। কেন আমি একটু আলোচনা করি। দেখো এখানে ভগ্নাংশ তাহলে আফফান বলতেছে 3 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, অনেকে কথা আসতেছে। তো ভগ্নাংশ তাহলে আমরা কত বলবো? 2 প্রকার। কি কি একটু দেখি। এই যে আমি 2টা ভাগ করছি, দেখো, একটা হলো সাধারণ ভগ্নাংশ, একটা হলো দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে ভগ্নাংশ হলো 2 প্রকার, প্রধানত 2 প্রকার। এরপর এই প্রত্যেকটা কিন্তু আবার ভাগ আছে আবার, এর জন্য আমরা ভগ্নাংশ কয় প্রকার যদি প্রশ্ন করে, সরাসরি উত্তর 2 প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? এখন তাহলে সবাই একটু কারেকশন করে নাও, ভগ্নাংশ কয় প্রকার একটু কারেকশন করে নেই ভগ্নাংশ। ওয়াও, আমাদের লাইভের স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়ে গেছে, এখন প্রায় সবাই কিন্তু এখন মনোযোগী হচ্ছে ক্লাসে। থ্যাংক ইউ। আমি আসলে খুবই কষ্টে, মানে আমার তো কষ্ট হচ্ছে না মনে হয়, যে তোমরা যেহেতু শিখতে পারছো, আমার কিন্তু ভালো লাগতেছে অনেক, আমি অনেক ভালো লাগতেছে এই কারণে যে তোমরা কিন্তু এখন যুক্ত আছো। জাইমা ইসলাম বলেছে ভগ্নাংশ প্রধানত সাধারণত 2 প্রকার। ধন্যবাদ। আফজাল বলছে না, আফজাল আমি এইমাত্র বলেছি ভগ্নাংশ 2 প্রকার, দেখো স্ক্রিনে লেখা আছে ভগ্নাংশ 2 প্রকার, একটু লেখা আছে দেখো, একটা হলো সাধারণ ভগ্নাংশ, একটা হলো দশমিক ভগ্নাংশ। যেমন আমি যদি উদাহরণ দিই, দেখো এইটাকে যদি আবার সাধারণকে যদি ভাগ করি, এইটা হবে আমাদের 3 প্রকার।
আচ্ছা আমি যদি তোমাকে বলতাম ভগ্নাংশ 3 প্রকার বলো, তাহলে তুমি কি বলতে? বলতে কিন্তু এই দুইটাই, এই যে তোমরা বলতে কি প্রকৃত, অপ্রকৃত, আর কি বলতে মিশ্র, তাই না? প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। তাহলে কি এই প্রকৃত, অপ্রকৃত, মিশ্র এরা ভগ্নাংশের প্রকারভেদ ঠিকই, কিন্তু এরা সাধারণ ভগ্নাংশ। দশমিকের ভিতরে কিন্তু আবার ভাগ আছে, দশমিকেও এক ধরনের ভগ্নাংশ। তো এই জন্য ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, তাই না? আমরা কিন্তু দেখবো এখন থেকে সবাই তাহলে ক্লিয়ার হয় না ভগ্নাংশ কয় ধরনের, আমাকে একটু সবাই বলো ভগ্নাংশ কয় ধরনের হবে। এই যে বর্মন বলছে 2 প্রকার, থ্যাংক ইউ বর্মন। নাহিদারি 2 প্রকার, তান্না জুনায়েদ 2 প্রকার, আফফান বলছে 2 প্রকার, থ্যাংক ইউ আফফান, এবার তুমি সঠিকটা বলেছো। এবার নুসরাত জাহান 2 প্রকার, আশফিয়া আক্তার 2 প্রকার বলছে, মাফসুরা ফেরদৌস বলেছে, রোহান, থ্যাংক ইউ রোহান, অসাধারণ উদ্যোগ বলেছে। আমি চেষ্টা করব তোমাদের সাথে এই পুরো রমজান মাস যতদিন আমি থাকবো, রমজান মাসে যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় ইনশাল্লাহ, রমজান মাসটা তোমাদের প্রতিদিনই তারাবির পরে, অর্থাৎ তোমরা যখন সারাদিন রমজান রেখে রোজা রেখে নামাজ টামাজ পড়ে একটু ফ্রি হবে, তখন আমি প্রতিদিন তোমাদের এই লাইভ ক্লাসে বিভিন্ন এক এক সময় এক একটা টপিকস নিয়ে হাজির হবো। তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে যে স্যার আমাদের এই টপিকসে পড়ান, তোমরা আমার পেজে সেটা ডিমান্ড জানাতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে জানাবে যে স্যার এই টপিকস নিয়ে আপনি পড়ান, আমি ওই টপিকসটা তোমাদের পড়াবো। আমাদের বর্তমান লাইভ কিন্তু এখন চলতেছে কি বলবো আমি, দেখো এখানে অলরেডি 60 আপ স্টুডেন্ট কিন্তু আমার এই ক্লাসটা দেখতেছে। আমি বারবার আমি কৃতজ্ঞ জানাচ্ছি যারা এই ক্লাসটা দেখতেছে। রাজিম রক 2 প্রকার, আহসানুল্লাহ সাজিদ 2 প্রকার, আলী আশরাফ সোহান 2 প্রকার, ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি পরবর্তীটায়, অর্থাৎ ভগ্নাংশ যে 2 প্রকার, এই 2 প্রকারকে একটু উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝাবো। যেমন যদি বলি প্রকৃত, তো প্রকৃত কি হতে পারে? দেখো আমরা কিন্তু এটা সবসময় যে চিনে এসেছি যে প্রকৃত যে 2 প্রকার ছিল তা কি কি। প্রকৃত ছিল যে প্রকৃত সাধারণ ভগ্নাংশ যে 3 প্রকার ছিল, এই তার ভিতরে একটা হলো প্রকৃত। প্রকৃত কারা? যেমন আমি এখানে যদি একটা ভগ্নাংশ লিখি, মনে করো 2/5 লিখলাম, দেখো তাহলে এখানে উপরেরটাকে কি বলে ভগ্নাংশের? উপরে যে থাকে তাকে কি বলে ভগ্নাংশের? বলতে পারো তো তোমরা? দেখি তো সবাই বলতে পারো কিনা যে ভগ্নাংশের উপরে যা থাকে তাকে কি বলে? এই উপরেরটার নাম কি আর নিচেরটার নাম কি একটু বলি তো দেখি। আমি দেখতে চাচ্ছি, তোমরা জানো, তোমরা মানে আমি জানি তোমরা পারো, তারপর তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। বর্মন দূরত্ব ত্রিকোণমিতি বলছে, বর্মনের অনেক দেখতেছি শেখার খুবই আচ্ছা। তো আমি অবশ্যই তোমাদের ডিমান্ড রাখবো, আমি চেষ্টা করব। আমি বলতেছি তোমাদের এই লাইভে সরাসরি বলতেছি যে আমি চেষ্টা করব কন্টিনিউ ক্লাসগুলো করার। তোমাদের এরকম সাড়া থাকলে আমি অবশ্যই করাবো, কারণ তোমরা যেভাবে এই পড়াশোনায় দেখে আগ্রহী হচ্ছে, এটা দেখে আমার সত্যি ভালো লাগছে। আমি আমার চেষ্টাটা করব যেন তোমরা এখানে থেকে কি প্রতিদিন কিছু না কিছু নতুন বিষয় যেন শিখতে পারো। তো লব, নুসরাত জাহান প্রথম উত্তর দিচ্ছে লব। তার নাম মাসুদ বলছে অ্যালজেব্রা পড়ান। হ্যাঁ আমি পড়াবো, আমি আগে সংখ্যা। আচ্ছা ম্যাথমেটিক্স তো সংখ্যা দিয়ে শুরু, যদি সংখ্যাটাই না জানাই আমি তোমাদেরকে, তাহলে আমি কিভাবে পড়াবো? এই জন্য আগে সংখ্যা নিয়ে একটু পড়াইনি, যে সংখ্যাগুলো কি, সংখ্যার জগতে কি কি সংখ্যা, কি কি নাম আছে, এগুলো একটু জেনে নিই আমরা, তারপর আমি আস্তে আস্তে ধরবো। লব, থ্যাংক ইউ লব। সবাই বলতেছে ওরে এই ভুল হচ্ছে আবার, ওয়াও, হর বলছে কয়েকজনে আবার। তাহলে উপরটারে কি বলে? দেখছে এখনো কনফিউশন আছে কিন্তু আমাদের, যে উপরে কি বলে আর নিচ কি বলে, এটা কিন্তু আমরা বলতে পারি না। তাহলে এখানে দেখো আমি 2 রকমের উত্তর পেয়েছি, কিন্তু 2 রকমের উত্তর পেয়েছি আমি। কেন 2 রকম পেলাম আমি জানি না, কারণ আমি জানতাম যে এটা আমরা সবাই জানি, কিন্তু এখন দেখো আমাদের ভিতরে কিন্তু কনফিউশন আছে। তো ভগ্নাংশের যে উপরে থাকে তাকে আমরা কি বলি? আমরা বলি কি লব। আর নিচে যে থাকে, নিচে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় হর। অর্থাৎ একটা ভগ্নাংশ যখন তৈরি হয় তখন উপরে থাকবে লব, অলব, আর নিচে থাকবে হর। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং আমি জানো অনেক আগে থেকেই। তো এরপরে তাহলে প্রকৃত ভগ্নাংশ কারা? যে ভগ্নাংশের লব বড়, মানে উপরেরটা বড় আর নিচেরটা ছোট, অর্থাৎ হর, সরি আমি একটু কারেকশন করে নিচ্ছি। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট, হর বড়। দেখো ওখানে এই যে প্রকৃত ভগ্নাংশে যে তার হর থাকবে বড়, এই হলো বড়, আর লব থাকবে
ছোট, অর্থাৎ তাহলে 2/5 এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কোনটা? অপ্রকৃত হবে এর উল্টাটা। অপ্রকৃত ভগ্নাংশ হবে কি? প্রকৃতর উল্টা যে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে তোমার অপ্রকৃত ভগ্নাংশ একটা উদাহরণ দিতে পারবে তোমরা? অপ্রকৃত ভগ্নাংশ একটা উদাহরণ তাও তো দেখি আমি। প্রকৃত তো তোমরা বুঝে গেলে যে ভগ্নাংশের তোমার হর থেকে লব ছোট, অর্থাৎ উপরেরটা ছোট থাকবে নিচেরটা বড় থাকবে, তা হলো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃতের একটা উদাহরণ তোমরা দাও তো দেখি, আমরা যারা আছে আমার সাথে অপ্রকৃতের একটা উদাহরণ চাচ্ছি আমরা। সোহান হোসেন রমজান মোবারক জানিয়েছে, দেখি নাজমুল হক স্যার আমার সেই সুদূর নাটোর থেকে দেখতেছেন, থ্যাংক ইউ নাজমুল স্যার আপনাকে। নাজমুল হক স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে দেখছেন এবং এখানে আমাদেরকে শুভকামনা জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ। হ্যাঁ, মিম আক্তার বলেছে 7/3, থ্যাংক ইউ মিম। মিম আক্তারকে ধন্যবাদ, ও হয়তো ক্লাস 9-এ পড়ে, অনেক আগ্রহী ছাত্রী, ধন্যবাদ। মিমেরটাই লিখি নেই, মিম কিন্তু বলেছে 7/3, আমি তাই লিখলাম কিন্তু 7/3। দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব বড়, হর কিন্তু ছোট, ঠিক প্রকৃতির উল্টা। আর মিশ্র কি? মিশ্র ভগ্নাংশ হলো এমন একটি ভগ্নাংশ, তোমরা জানো সবাই যে প্রকৃত থেকে মিশ্র তৈরি হয়। কিন্তু এই অপ্রকৃত, সরি বারবার মিস্টেক করছি, অপ্রকৃত থেকেই কিন্তু মিশ্র তৈরি হচ্ছে। যেমন এইটাকে, এই যে 7/3, এটাকে কিন্তু আমরা মিশ্র করতে পারি। তোমরা জানো এটাকে কিভাবে মিশ্র করে, আমি এটাও শিখিয়ে দিচ্ছি কিন্তু এখন। ধরো এই 7/3 আছে আমার এখানে, এটাকে যদি আমরা এখন মিশ্র করতে চাই, এটাকে ভাগ করি, যদি দেখো 3 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি, তাই 3 দুগুণে 6। দেখো আমরা ভাগশেষ থাকে 1, তাহলে আমরা এটাকে কিভাবে লিখি? ছোট শৈশবকালের ম্যাথে চলে গেলাম না, তাই না? কিন্তু এটাও কিন্তু অনেকে ভুলে গেছে অনেকদিন না করতে। তা আমরা এখানে বলতে পারি কি, এটাকে কিভাবে বলি? 2 সমস্ত উপরে 1 নিচে কত? 3। তাহলে এটাকে পড়ি কিভাবে আমরা, মনে আছে? 2 সমস্ত কত? 3/1 3/1, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই পড়ার নিয়মটাও জানি। এটা কিন্তু তাহলে মিশ্র ভগ্নাংশ। যে স্টুডেন্ট ভালো করে খেয়াল করি, তাহলে আমরা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ দেখলাম, এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। এটা তাহলে মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত এটা কিন্তু একে অন্যের থেকে তৈরি। কিন্তু আবার মিশ্রকেও তুমি চাইলে অপ্রকৃত করতে পারো। আমি একটা মিশ্র ভগ্নাংশ লিখি, যেমন ধরো 5 সমস্ত, ধরো 2 নিচে দিলাম 3। দেখো এইটাকে যদি আমরা মিশ্র লিখেছি, দেখো এইটাকে অপ্রকৃত করলে কি হবে? তোমরা একটু আমাকে কমেন্টসে জানাও প্লিজ, দেখি কারা কারা তোমরা পারো। এই 5 সমস্ত 3/2, এই যে আমি মিশ্র ভগ্নাংশটাকে লিখেছি, এটাকে তোমরা একটু অপ্রকৃতিতে তৈরি করো। অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করলে কি হবে একটু আমাকে বলো, কমেন্টসে জানাও একটু যে অপ্রকৃত ভগ্নাংশটা কি হবে। আমি দেখি কে কে জানায়, আমি লাইভে আছি। লিসা আক্তার 7/3 বলছে, অসংখ্য ধন্যবাদ। অলরেডি একজন উত্তর দিয়েছে, 2 সমস্ত 3/1 আফান। এবার এইটাকে অপকৃত করো একটু দেখি। মৌসুমী আক্তার বলছে, স্যার ক্লাস 3 এর ক্লাসে অ্যাড দিয়েছেন কেন? আমি বুঝলাম না কেন 3 কেন। আসলে আমাদের ম্যাথমেটিক্স তো সেই শৈশব থেকে শুরু, আমি বলেছি আমার প্রথম ক্লাসগুলো থাকবে সব ক্লাসের জন্য, ম্যাথমেটিক্স এর বেসিক জ্ঞানের জন্য। আমরা এখনো অনেকে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ বলতে পারি না, খুব কম স্টুডেন্টই বলতে পারে এখন, কারণ দীর্ঘদিন আমরা পড়ালেখার গ্যাপে আছিলাম। আমাদের কিন্তু জানতে হবে সেটা। আমি তো ক্লাসরুমে সরাসরি পড়াই এবং দেখি স্টুডেন্টদের অবস্থা কি। তো এগুলো অনেক সমস্যা আছে, এগুলো সমস্যা আছে বিদায় আমি এই উদ্যোগটা নিয়েছি, যেন তাদেরকে এই কিছুটা হলেও আমি তাদের উপকার করতে পারি কিনা, বা আমি নিজে ওদেরকে আমার ক্লাসে ভালোভাবে যেন নিতে পারি, এইগুলো যেন তারা জানে। হ্যাঁ, সেটা কিন্তু আমি এর জন্য এই উদ্যোগটা নিয়েছি। তো 5 সমস্ত 3/2 মিশ্র ভগ্নাংশটিকে অপকৃত করলে কত হবে দেখি। ওয়াও, অনেকে উত্তর দিচ্ছে আমাদের। মিম আক্তার বলেছে 17/3, থ্যাংক ইউ। কিন্তু আমার আফান ঠিক মতো বলেছে। ওয়াও, আফান ঠিক মতো বলছে, কিন্তু রাজিম রক্স, রাজিম রক্স তুমি বারবার ভুল করতেছো কেন প্রিয় রাজিম রক্স? তুমি তো বলেছো 10/3, এটা তো হয়নি। তো আবু তাহের 17/10, থ্যাংক ইউ আবু তাহের।
নাহিদ আলী 7/3, না 7/3 তো হওয়ার কথা না, এইটা 7/3 ঠিক আছে। আবু তাহের 17/10, জাইমা 17/3, থ্যাংক ইউ জাইমারটা ঠিক আছে 17/3। আব্দুর রহমান সীমান্ত 30/3 কেন? এটা তো কেন 30/3 হবে? আমি একটু দেখাই তাহলে তোমাদের, এটা করিয়ে দেখাচ্ছি নাকি। এটা করার নিয়ম কি আমরা কি ভুলে গিয়েছি? দেখো 3 and 5 এই যে পূর্ণ সংখ্যা এবং এই হর আগে গুণ করতে হবে আমরা জানি। তো 3 and 5 যদি গুণ করি তাহলে আমাদের হবে 15। দেখো 15-র সাথে উপরেটা যোগ করতে হবে, তো 15 আর 2 হবে 17, উপরে নিচে কিন্তু 3। এই যে 17/3 হবে। অনেকেই সঠিক উত্তর দিয়েছে আমাকে, বাট 17/10 যারা বলেছে, 30/3 বলেছে, আমি চাই তোমরা এটা আজকে ক্লিয়ার হয়ে নাও বিষয়টা। 2 সমস্ত 5 ভাগের 3 ভাগকে আমরা 2 সমস্ত 5 ভাগের 3 ভাগকে এটা কেন বলেছে আমি বুঝতে পারলাম না। 17/3, 17/10 কেন? আবু তাহের বারবার ভুল হচ্ছে, কিন্তু ভুল হচ্ছে আমাদের। আমি আবার দেখাচ্ছি, দেখো 5 সমস্ত 3 ভাগের 2কে যদি আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে করি, তাহলে আগে আমাদেরকে হর এবং পূর্ণ সংখ্যাটি কিন্তু গুণ করতে হবে। তাহলে 5 and 3 যদি আমি গুণ করি হবে কত? 15। 15-র সাথে কিন্তু 2 যদি আমি যোগ করি হবে 17। আর নিচে যে হর আছে সেই হর কিন্তু ঠিক থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এই 5 সমস্ত 3 ভাগের 2 এই যে মিশ্র ভগ্নাংশটি আছে তাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 17/3। আশা করি একদম ক্লিয়ার হয়েছে। তাহলে সাধারণ ভগ্নাংশ যে 3 প্রকার সেটা কিন্তু আমরা সেই শৈশবের স্মৃতি থেকে ক্লিয়ার হয়ে নিলাম আরেকবার। এবার চলো দশমিক ভগ্নাংশ একটু ভাগ করা যাক। এটা কিন্তু একদম নতুন তোমাদের জন্য, একদম শৈশবে কিন্তু আমরা এটা শিখিনি। এটা একেবারে নবম শ্রেণীর বইতে কিন্তু এটা আলোচনা আছে, আর অষ্টম শ্রেণীর বইতে, আগের বইতে, একদম আগের অষ্টম শ্রেণীর বইতেও ছিল। তো আমি এখন এগুলো মুছে আমি দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো, এগুলো মুছে দিলাম। তাহলে অপকৃত একটা উদাহরণ দিয়ে রাখি, তার জানি তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন 5/3, এখানে উল্টা দিলাম 3/5, সরি 5/3, এটাকে ধরো 3/5 দিয়ে রাখলাম। এটা দেখো আমি উদাহরণ দিলাম। এবার যদি বলো দশমিক ভগ্নাংশ কারা, দশমিক ভগ্নাংশকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। আমি বলে দিলাম কেন, আমি ভাবছি তোমাদের কাছ থেকে নেব। যাই হোক, দশমিক ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা যায়। আমি একটু দেখি কি কি। দেখো একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, সসীম, আর একটা হলো কিন্তু অসীম দশমিক। এখন তোমরা জানতে পারো স্যার দশমিকে কিন্তু আবার সসীম অসীম হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। যেমন অনেক সংখ্যা আছে, দেখো আমরা যদি পাইয়ের মান, তোমরা অনেকে জানো ইতিপূর্বে যে পাইয়ের মানটা কত, জানো তোমরা কি পাইয়ের মান? যদি পাইয়ের মানকে যদি তুমি ইন্টারনেটে সার্চ দাও বা তুমি লেখো, দেখবা পাইয়ের কিন্তু মান এতে পাইয়ের মানটা কিন্তু আমি একটু লিখে দেখাই তোমাদের। এই ধরো 3.1416, এটা আমরা ভালো জানি। এরপর কিন্তু আরো অনেক সংখ্যা আছে। তাহলে এই সংখ্যাটা কিন্তু একটা দশমিক সংখ্যা, এটা কিন্তু পাইয়ের মান। এটাকে পাই তোমরা জানো, পাইকারে পার আসে পাই। পাই নিয়ে আমরা আরেকদিন ক্লাস নেবো। আজকে যা তোমরা অনেকে জানো তাই বললাম যে পাই এর বিস্তারিত নিয়ে একদিন আমি একটা ক্লাস নেবো তোমাদের। তো 3.1416 এটা হলো আমাদের একটা দশমিক সংখ্যা, কিন্তু এটা কিন্তু অসীম বিস্তৃত, এজন্য এটাকে বলা হবে অসীম দশমিক। আবার সসীম দশমিক, যেমন ধরো তুমি যদি বলো 3.14 থেমে গেলা, তাহলে কিন্তু এটা হয়ে গেল সসীম দশমিক। তাহলে দশমিক ভগ্নাংশ কিন্তু আবার 2 ধরনের, একটা হলো সসীম দশমিক, একটা হলো অসীম দশমিক। তাহলে বলো তো দশমিক ভগ্নাংশ কয় ধরনের? 2 ধরনের। কি কি? দশমিক সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। আমি প্রায় শেষ দিকে এসেছি সংখ্যার জগতে। আমরা যারা শেষ পর্যন্ত আছি সবাইকে ধন্যবাদ। এবারে আমি চলে যাব আর একটা উদাহরণে। দেখো এখানে এই সসীমকে কিন্তু আবার আমরা 2 ভাগে ভাগ করেছি। সসীমকে, সসীম দশমিক ভগ্নাংশকে আমরা যদি 2 ভাগে ভাগ করি, দেখো সসীমকে আর ভাগ করা হয়নি, দুঃখিত। আমি অসীম দশমিক ভগ্নাংশকে আরো 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো আবৃত আর একটা হলো অনাবৃত। তা দেখো দশমিক ভগ্নাংশের ভাগটা কিন্তু সম্পূর্ণ নতুন তোমাদের জন্য। দশমিক ভগ্নাংশ 2 ধরনের, একটা হলো সসীম দশমিক, একটা হলো অসীম দশমিক। অসীম দশমিক ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা আবৃত, একটা কিন্তু অনাবৃত। এখন বলতে পারো স্যার এই আবৃত অনাবৃত কি, আবার এগুলো কি আছে? যারা নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে পড়েছে তোমরা দেখেছো যে পৌনঃপুনিকের ব্যবহার ছিল। যেমন আমি যদি 10কে দেখো 3 দিয়ে ভাগ করি, আমি যদি 10কে
3 দিয়ে ভাগ করি, দেখো 10 ভাগ 3, দেখো 3 3 আর 9 থাকে 1। দেখো আমি এখন তো আর আমার এখানে অবশিষ্ট সংখ্যা নেই, তাহলে আমি দশমিক দিয়ে শূন্য আনলাম। আবার দেখো 3 3 আর 9, আবার 1, আবার আমি শূন্য আনলাম, আবার 3 3 আর 9। এরকম দেখো সারা জীবন কিন্তু চলবে। অর্থাৎ আমার সকল সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি করি তারপরে কিন্তু এটা শেষ হবে না। তাহলে এটা কিন্তু অসীম অসীম দশমিক সংখ্যা। কিন্তু দেখো এটা পুনরাবৃত্ত হচ্ছে, একই সংখ্যা বারবার আসতেছে। এর জন্য কিন্তু এটাকে আমরা বলবো আবৃত দশমিক। যেমন এই যে 3.3 দিয়ে আমরা উপরে একটা পৌনঃপুনিক দিয়ে দেবো। অর্থাৎ যে সংখ্যাটা বারবার আসতেছে সেই সংখ্যার উপরে আমরা একটা ফোঁটা দেবো, অর্থাৎ একটা পৌনঃপুনিক দেবো। এর জন্য এটাকে বলা হবে অনাবৃত। অনাবৃত, এটা কিন্তু আবৃত, দুঃখিত, এটা এখানে হবে না। এটা অনাবৃত তো আমি দেখিয়েছিলাম ওই যে পাইট, এইটা হবে এই তোমার 3.3 পৌনঃপুনিক। আর অনাবৃত যদি বলো, যেমন আমি পায়ের মান দেখাইছিলাম, ধরেন পায়ের মান কত 3.1416 এরকম চলতেছে। তাহলে দশমিক ভগ্নাংশ দুই ধরনের, সসীম দশমিক এবং অসীম দশমিক। আবার অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই ধরনের, আবৃত এবং অনাবৃত। এইখানে একটি কথা বলে কিন্তু আমি সংখ্যার জগৎটা শেষ করব। কথাটি হলো, এই অসীম অনাবৃত যে সংখ্যা, এদের কিন্তু একটা আলাদা নাম আছে। আবার বলতেছি, যা অসীম অনাবৃত, অনাবৃত কিন্তু আবার অসীম, আবার অসীম কিন্তু আবৃতও আছে। যেমন আমি একটা উদাহরণ দিলাম, যেমন 3.3 উপর পৌনঃপুনিক, এটা কিন্তু এই সংখ্যাটা কিন্তু অসীম কিন্তু আবৃত, কারণ এটাকে একই সংখ্যা পুনরাবৃত্তি হয়েছে। কিন্তু যার কোনো পুনরাবৃত্তি নাই, যে সংখ্যাগুলো আনলিমিটেড চলতেছে, সে কিন্তু অসীম আবার অনাবৃত। এই সকল সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। আর এতক্ষণ আমরা যত সংখ্যা আলোচনা করেছি সব কিন্তু মূলদ সংখ্যা। এই অসীম অনাবৃত যে সংখ্যাটা, অসীম অনাবৃত যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হবে অমূলদ সংখ্যা। আর এতক্ষণ যত সংখ্যা আমরা আলোচনা করেছি সব কিন্তু মূলদ সংখ্যা। তাহলে পুরো সংখ্যার জগৎ কিন্তু তোমাদের কেমন লাগলো আমি জানি না। তা আমি কিন্তু একটা রিক্যাপ দিতে পারি তোমাদের। দেখো, পরবর্তীতে চলে যাচ্ছি, আশা করি তোমাদের এটা কাজে লাগবে। আমি পরবর্তী একটা লেসনে যাচ্ছি। দেখো, তাহলে পুরো বাস্তব সংখ্যাকে কিন্তু তাহলে আমরা দুই ধরনের ভাগ করতে পারি, আমি আগেই বলেছি। তাহলে অসীম অনাবৃত যে, তাকে বলা হয়, তাকে দুই ভাগে, মানে তাকে বলা হয় কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে দুই ধরনের ভাগ করেছি। দেখো, একটা মূলদ, একটা হলো অমূলদ। পুরো সংখ্যার জগৎ নিয়ে কিন্তু আমি কথা বলেছি আজকে। এই পুরো সবকিছু কিন্তু এখানে পাবেই। তাহলে মূলদ, অমূলদ। এই অমূলদ কারা? অমূলদের ব্যাপারে কিন্তু আমি বলেছি অসীম অনাবৃত সংখ্যা। এবারে দেখো, মূলদকে যদি ভাগ করি, মূলদ কিন্তু সংখ্যা দুই ধরনের, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যার ভাগ আমি শুরুতেই দেখিয়েছিলাম, আর ভগ্নাংশের ভাগ তোমাদের পরবর্তী সেগমেন্টে দেখিয়েছিলাম। তো দেখো, তাও আমি আবার পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। তোমরা সেই ক্লাসগুলো কিন্তু আমি একটু আগেই তোমাদের আলোচনা করেছিলাম। একটা হলো ঋণাত্মক, একটা হলো অঋণাত্মক। তারপরে ভগ্নাংশকেও কিন্তু আবার দুই ধরনের ভাগ করেছিলাম, তোমাদের কি মনে আছে? নিশ্চয়ই মনে আছে। একটা ছিল তোমার সাধারণ, আর একটা ছিল তোমার দশমিক ভগ্নাংশ। এরপরে আমি সাধারণকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে একটা ছিল আমাদের দশমিককে সসীম এবং অসীম। তারপরে আবার সাধারণকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো তোমার প্রকৃত, একটা হলো অপ্রকৃত, একটা হলো মিশ্র। এরপরে অসীম দশমিকে আবার দুই ভাগে আমি বলেছিলাম। তার আগে আমি অঋণাত্মকটাকে দেখো, এই যে পূর্ণ সংখ্যা কিন্তু দুই ধরনের ছিল, এর ভিতরে একটা ছিল ঋণাত্মক। এরপরে কিন্তু আমরা অঋণাত্মক নিয়ে খেলেছিলাম। অঋণাত্মকের ভিতরে শূন্য ছিল এবং ছিল আমাদের, দেখো, একটা ছিল স্বাভাবিক সংখ্যা, একটা ছিল কিন্তু শূন্য। কারণ শূন্যরে কিন্তু আমরা কি বলেছিলাম, যে এটা সম্পূর্ণ জিনিস। অর্থাৎ যখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবে, তখন শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা আসবে। অর্থাৎ অঋণাত্মক সংখ্যা আবার দুই ধরনের, একটা হলো স্বাভাবিক সংখ্যা, আর একটা হলো শূন্য। এই স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা ভাগ করো, আমি করতে পারি অসীম দশমিককে দুই ভাগে ভাগ করে তোমাদের দেখিয়েছিলাম। একটা ছিল আবৃত, একটা হলো অনাবৃত। আর স্বাভাবিক সংখ্যাকে আমি ভাগ করেছিলাম তিন ভাবে। একটা ছিল তোমাদের মৌলিক, নিশ্চয়ই মনে আছে। একটা ছিল তোমাদের কৃত্রিম, যা মৌলিক না। আরটা ছিল যে মৌলিকও না কৃত্রিমও না। যে মৌলিকও না কৃত্রিমও না, সে কে? কেউ কি বলতে পারবো? তারা লাইভে আছো। যে সংখ্যা মৌলিকও না কৃত্রিমও না, এমন একটা স্বাভাবিক সংখ্যা কে আছে?
আমাকে একটু বলো, আমি শেষ করে দেবো। আমি কিন্তু এখন পুরো করতেছি, অর্থাৎ রিক্যাপ করতেছি ক্লাসটার, যে যা পড়িয়েছি আজকে সেটা কিন্তু আমি এখন রিক্যাপ করতেছি। আমি 4 থেকে 5 মিনিটের ভিতরে আমাদের আজকে লাইভ ক্লাসটা শেষ করে দেব। আমি জানতে চাচ্ছিলাম শূন্য স্বাভাবিক সংখ্যা তো 3 ধরনের, একটা মৌলিক, একটা কৃত্রিম, আর একটা সংখ্যা কে একটু বলো তো দেখি, কেউ বলতে পারে কিনা। মির্জা দুবুরা যুক্ত আছে আমার সাথে। আমি একটি ম্যারাথন লাইভ নিচ্ছি, তো আজ প্রথম দিন। আমি এরপরে সেগমেন্টকে আগে ভাগ করে নেব। ধন্যবাদ তুমি পরামর্শ দেওয়ার জন্য। আফফান বলছে শূন্য, না শূন্য কিন্তু স্বাভাবিকের ভিতর আসবে না। আফফান ভুল বলেছে। এই বর্মন আজকের বেস্ট লাইভ ক্লাস করেছে, সবচেয়ে বর্মন আমাদের আজকে, আমি যা এতক্ষণ ধরে দেখলাম, আমাদের বর্মন, ক্ষমা বর্মন, ও কিন্তু আজকে বেস্ট স্টুডেন্ট আমাদের লাইভে, কারণ সে কিন্তু প্রতিটি প্রশ্নের ভালো উত্তর দিয়েছে। ও বলেছে এক। এক কিন্তু এমন সংখ্যা যে মৌলিকও না, আবার কৃত্রিমও না, স্বাভাবিক সংখ্যা। আশা করি তুমি এই যে পুরো যে শখটা আমি তোমাদের আলোচনা করলাম বাস্তব সংখ্যা, আশা করি কিন্তু এখন বিষয়টা ক্লিয়ার হবে। এইখানে কিন্তু এই অমূলত, কিন্তু এটা কিন্তু অনাবৃত, অর্থাৎ আমি দেখাচ্ছি এখানে এই যে অসীম অনাবৃত যে সংখ্যাটা, এটা কিন্তু অমূলত সংখ্যা। আমি লিখে দিচ্ছি অসীম অনাবৃত সংখ্যা, এরাই কিন্তু অমূলত সংখ্যা। আশা করি আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা পুরো ক্লাস থেকে, আমি জানি না তোমাদের কতটুকু উপকার হয়েছে, তবে আমি চেষ্টা করব তোমরা যদি প্রতিদিনই যুক্ত থাকো। আমি বিভিন্নভাবে বিভিন্ন, অর্থাৎ হিসাবে, অর্থাৎ বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বা টপিকস ওয়াইজ, আজকে আমি পুরো লম্বা লাইভ নিলাম এই কারণে আমাদের পুরো ক্লাসটা ছিল সংখ্যার জগৎ নিয়ে, অর্থাৎ সংখ্যার বাস্তব জগতে যত রকমের সংখ্যা দেখি আমি আজকে সব কিন্তু আলোচনা করেছি তোমাদের। তো এই কারণে একটু সময়টা বেশি নিয়েছি। আগামীতে আমি ছোট ছোট সেগমেন্ট নিয়ে, ছোট ছোট টপিকস নিয়ে আমি বিভিন্ন সেগমেন্টে তোমাদের ক্লাস নেব। আজকে যারা এ পর্যন্ত আমার সাথে যুক্ত ছিল, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, যে এবং আশা করি তোমরা এই আমার এই ম্যাথ ম্যাজিক যে পেজটা আছে, এই পেজে সবাই ফলো দিয়ে রাখবে। প্রতিদিন আমরা রাত 10টায় এই লাইভ ক্লাসটা শুরু করতে চাচ্ছি। এবং তোমরা তোমাদের পছন্দ মতো টপিকস বলতে পারো, যে স্যার এই টপিকস নিয়ে কথা বলে, আমি কিন্তু তাহলে ওই টপিকস নিয়ে তোমাদের আলোচনা করব। তাহলে আজকে সবাই যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে আবার পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস ভালোভাবে কাটুক, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, সবাইকে মানুষের মতো মানুষ হিসেবে কবুল করুক। সবাই ভালো থেকো, সবাই পড়াশোনার মধ্যে থাকো। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে আবার পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।